আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের চ্যানেলের প্রথম গল্প। গল্প শুরু করবার আগে শহুরে একঘেয়ে জীবনকে একপাশে সরিয়ে চলুন ঘুরে আসি ভারতের সাপদসংকুল কিছু অরণ্যে। এখনো প্রকৃতির আইনি যেখানে শেষ কথা, ভয় নেই। এই যাত্রায় আপনাদের পথপ্রদর্শক শিকারী কেনেথ অ্যান্ডারসন। 1910 সালে ভারতের হায়দ্রাবাদে এক স্কটিশ পরিবারে কেনেথ অ্যান্ডারসনের জন্ম। পড়ালেখা করেন সেখানকার বিশপ কটনস বয়েজ স্কুল ও সেন্ট জোসেফ কলেজে। পড়ালেখার দিনগুলোতে মাঝে মাঝেই নানান জাতের সাপ নিয়ে ক্লাসরুমে হাজির হয়ে সবাইকে চমকে দেওয়ার একটা বদভ্যাস ছিল অ্যান্ডারসনের বন্দুক চালনায় হাতেখড়ি বাবা ডগলাস অ্যান্ডারসনের কাছে, মাত্র 7 বছর বয়সে। ভদ্রলোক খুব একটা অরণ্যপ্রেমিক না হলেও হাঁস তিতির সহ ছোট জাতের বন্যপ্রাণী শিকার করে আনন্দ পেতেন। তবে ভারতের জঙ্গল আর এর প্রাণীদের সম্পর্কে সবচেয়ে বেশি যে অ্যান্ডারসনকে শিখিয়েছে সে হলো বাইরা। ভারতের পূজারী গোত্রের এই মানুষটিকে অ্যান্ডারসন প্রথম আবিষ্কার করেন সালেম জেলার চিনার নদীর তীরের একটা গর্তে। ওখানেই বাস করত বাইরা। ভারতের জঙ্গলে ঘুরে বেড়াবার সময় অ্যান্ডারসনের আরেক বিশ্বস্ত সঙ্গী বুড়ো শিকারী রাঙা। অনেক অভিযানেই সে অ্যান্ডারসনের সঙ্গী হয়েছে, নির্ভয়ে পাশে থেকেছে ভয়ঙ্কর মানুষখেকো শিকারের সময়ও। মানুষখেকো, বাঘ, চিতা আর পাগলা হাতি শিকারী হিসেবে সে সময় গোটা দক্ষিণ ভারতে এক নামে পরিচিত ছিলেন অ্যান্ডারসন। যখনই কোথাও মানুষখেকোর আক্রমণের খবর পেয়েছেন, ছুটে গেছেন। আর অ্যান্ডারসনকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচত মানুষখেকোর আক্রমণে ভীত অসহায় মানুষগুলো। বাঘ, চিতাবাঘের চলাফেরা আর আচার আচরণ ছিল তার নখদর্পণে। আর এই অসামান্য জ্ঞানকে কাজে লাগিয়ে প্রায় গোটা 40 মানুষখেকো বাঘ আর চিতা মারেন তিনি। শুধু তাই না, দক্ষিণ ভারতের বনে বিচরণ করা অন্য সব প্রাণী আর গাছগাছরা সম্পর্কে তার ছিল অগাধ জ্ঞান। আর এসব কারণে দক্ষিণ ভারতের অরণ্য এলাকার লোকদের কাছে অ্যান্ডারসন হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। অ্যান্ডারসনের এক শিকার অভিযানে ভণ্ড এক সাধু মারা যাওয়ার আগে অভিশাপ দিয়েছিল অ্যান্ডারসন মারা যাবেন কোনো মানুষখেকোর হাতে। অ্যান্ডারসনের মতো জাত শিকারীর জন্য এ ধরনের মৃত্যুই ছিল স্বাভাবিক, কিন্তু বহু মানুষখেকোকে পরাজিত করা তুখোড় শিকারীর শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ক্যান্সার, আর এতেই জীবন প্রদীপ নেভে তার। 1974 সালে 64 বছর বয়সে মারা যান দুর্ধর্ষ এই শিকারী। চলুন তবে কেনেথ অ্যান্ডারসনের সাথে তার এক দুর্ধর্ষ শিকারের সাক্ষী হই। পাঠ করছি কেনেথ অ্যান্ডারসনের লেখা একটি শিকার কাহিনী। নাম দিগু ভামুকটার গুপ্তঘাতক। আপনি যদি অন্ধ্রপ্রদেশের গুন্টাকাল জংশন স্টেশন থেকে মিটার গেজ রেলে দক্ষিণ পূবে যাত্রা করেন, নান্দিয়াল শহর অতিক্রম করে একটু এগুলেই পৌঁছে যাবেন অসাধারণ সুন্দর বিস্তীর্ণ এক পাহাড়ের রাজ্যে। দুপাশে গহীন অরণ্য ও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে একটার পর একটা পাহাড়ি ঝর্ণা। অরণ্য স্টেশন বাসাভাপুরাম ও চিলামে বেশ কিছুটা সময় অপেক্ষা করে ঘর ঘর শব্দ তুলে ট্রেনটা একে একে অতিক্রম করবে দুটি অন্ধকার সুড়ঙ্গ, যার একটি ছোট হলেও অন্যটি বেশ বড়। তারপরই সবুজ একটা উপত্যকায় পৌঁছে যাবেন আপনি। উপত্যকার বুক ভেদ করে ঝকঝকে ছবির মতো পথটা ধরে ট্রেনটা যখন এগুবে, নিচের বৃক্ষ শীর্ষগুলো আপনাকে স্বাগত জানাবে। আরও কয়েক মাইল এগোবার পর রেল লাইনের ডান পাশে বিশাল এক পাথরের পানির ট্যাঙ্কের দেখা পাবেন। সেটা থেকে সারাক্ষণ উপচে পড়ছে পানি।
এর পরপরই একটা আউটার রেল সিগন্যাল দিগুভামুট্টা রেলওয়ে স্টেশনের আগমনী বার্তা ঘোষণা করছে। দিগুভামুট্টা স্টেশন থেকেই পাহাড় ও অরণ্য বিদায় নিয়েছে, শুরু হয়েছে সমতল চাষের জমি। চিলাম ও দিগুভামুট্টার মধ্যবর্তী এই বিস্তীর্ণ অঞ্চলের উপর সবসময় বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের একটা বিশেষ দুর্বলতা ছিল। তবে তার এই দুর্বলতা এখানকার অরণ্যে মাংসাশী ও তৃণভোজী প্রাণীর প্রাচুর্যের জন্য নয়, বরং এখানকার সীমাহীন শান্ত পরিবেশ ও নির্জনতার জন্য। পাশাপাশি ইস্টার্ন ঘাটের অন্তর্গত এই জঙ্গলে বসবাসরত চেঞ্চু আদিবাসীদের বন্ধুভাবাপন্ন স্বভাব এবং আচরণও তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। তাছাড়া এখানকার অরণ্যের প্রকৃতি আরও দক্ষিণের অরণ্যগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ায় হাতি ও বাইসনের বসবাস না থাকায় বাইসন গোত্রের বিশালদেহী প্রাণী নীলগাইদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। কাজেই একদিন বেডরোল, ক্যাম্প করার উপযোগী অন্যান্য জিনিসপত্র ও তার বিশ্বস্ত রাইফেলটা সাথে নিয়ে এন্ডারসন দিগুভামুট্টা ট্রেনে চেপে বসলেন। বরাবরের মতোই লম্বা সুড়ঙ্গের ভিতর দিয়ে তার ব্রিজের উপর দিয়ে যাবার সময় বাচ্চাদের মতো উত্তেজিত হয়ে পড়লেন তিনি। একে একে উপচে পড়া পানির ট্যাঙ্ক ও আউটার সিগন্যালকে পাশ কাটিয়ে ট্রেন দিগুভামুট্টা পৌঁছাতেই নিজের মাল সামান সাথে নিয়ে স্টেশনে নেমে পড়লেন অ্যান্ডারসন। তারপর রেল লাইনের সমান্তরাল এগিয়ে চলা রাস্তা ধরে যেদিক থেকে ট্রেন এসেছে সেদিকেই হাঁটতে আরম্ভ করলেন। এখান থেকে ফরেস্ট বাংলোটা আনুমানিক ৮ মাইল দূরে। বাংলোটার দক্ষিণ অংশে সেগুন বাগান, পূবে ও উত্তরে ঘন জঙ্গল, পশ্চিমে রেল স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তা। আউটার সিগন্যাল ও পানির ট্যাঙ্কটাও বাংলো থেকে মাত্র ৮ ফার্লং দূরে। বাংলোর কেয়ারটেকার ও অ্যান্ডারসনের পুরনো বন্ধু আলিম খান এগিয়ে এসে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালো। 2 কামরার বাংলোর অপেক্ষাকৃত ভালো কামরাটা তাকে দেওয়া হয়েছে দেখে অ্যান্ডারসন খুশি হয়ে উঠলেন। রাস্তা ও রেল স্টেশনের দিকে মুখ করা কামরাটার সাথে বাথরুমে গোসল করারও ব্যবস্থা আছে। সেটা এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন। চমৎকার একটা গোসল শেষে কাপড় বদলে তিনি বারান্দার আর্ম চেয়ারটাতে গায়ে এলিয়ে দিলেন। তারপর আস্তে ধীরে পাইপটা ধরিয়ে মগের পর মগ চা শেষ করতে লাগলেন। একটু পরে মাটিতে জুতোর খটখট শব্দ তুলে অ্যান্ডারসনের আর্ম চেয়ারটার পাশে এসে দাঁড়ালো আলিম এবং তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা বলতে আরম্ভ করল। তার একমাত্র বোনের ফরেস্ট গার্ড স্বামী যক্ষ্মায় আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যায়। 2 সন্তান সহ সে আলিমের কাছে এসে আশ্রয় নিয়েছে। এদিকে আলিম নিজেও 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে 3 সন্তান ও দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 সন্তান। 4 জন প্রাপ্তবয়স্ক মানুষ ও 7টা ছেলে মেয়ের খাওয়া পড়ার সমস্ত খরচ তার একার আয়ে চালাতে হচ্ছে। এন্ডারসন কি আলিমের জন্য কিছু করতে পারেন? তারপর সে নিচু গলায় তাকে জানালো 2 সন্তানের মা হবার পরেও তার বোন এখনও রীতিমতো তম্বি তরুণী। সে দেখতে ভালো ও তার ফিগারও যথেষ্ট আকর্ষণীয়, এমনকি তার ব্যবহারও চমৎকার। একজন আকর্ষণীয় ও গ্রহণযোগ্য স্ত্রী হবার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন সবই তার মধ্যে বিদ্যমান। আলিম যে তার বোনের সম্ভাব্য পাত্র হিসেবে তাকেই কল্পনা শুরু করেছে এটা বুঝতে অ্যান্ডারসনের বিন্দুমাত্র কষ্ট হলো না। এই বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্য তিনি তাকে কথা দিতে বাধ্য হলেন। বেঙ্গালুরু ফিরে গিয়ে তিনি তার বোনের জন্য সুপাত্রের খোঁজ করবেন। তারপর তিনি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে জানতে চাইলেন, সম্প্রতি এ এলাকায় কি কোনো বাঘ কিংবা চিতাবাঘ দেখা গেছে? আলিম অ্যান্ডারসনকে একটা গোপন তথ্য দিল। 10 দশেক আগে কয়েকজন সরকারি কর্মকর্তা জিপে করে সার্চ লাইটের সাহায্যে রেস্ট হাউস থেকে প্রায় 100 গজ দূরে বন বিভাগের ফায়ার লাইনে গুলি করে একটা বাঘ শিকার করে। ফায়ার লাইনটা পশ্চিম থেকে পূব দিকে বিস্তৃত। বাংলো থেকে উত্তর পশ্চিম দিকে 1 ফার্লং দূরে একটা রাস্তা থেকে শুরু হয়ে এটি পূব দিকে 2 মাইল দূরের একটা রাস্তার সাথে মিশেছে।
একটা চিতাবাঘের কথাও এন্ডারসনকে জানালো আলিম। চিতাবাঘটা ইতিমধ্যে সমস্যার কারণ হয়ে উঠেছে। বাংলোর আশেপাশে প্রতিদিন সকালে এটার পায়ের ছাপ পাওয়া যায়। সপ্তাহ তিনেক আগে বাংলোর পিছনের বারান্দায় ঘুমিয়ে থাকা আলিমের কুকুরটাকে তুলে নিয়ে গেছে চিতাটা। তারপর সে জানালো তার বোন সাথে করে একটা কুকুরও নিয়ে এসেছে এবং কয়েকদিন আগে যে ঘরে আলিমের বোনের থাকার ব্যবস্থা করা হয়েছে তার দরজার সামনে চিতাবাঘটা এই কুকুরটাকে আক্রমণ করে বসে। তবে গ্রামের সাধারণ নেড়ি কুকুরের তুলনায় বেশ বড় ও সাহসী এই কুকুরটা এমন ভয়ঙ্করভাবে চিতাবাঘটার মুখোমুখি হয় যে ওটা ভয় পেয়ে পালিয়ে যায়। উজ্জ্বল চাঁদের আলোয় আলিম ও তার বোন পুরো ঘটনাটাই দেখতে পায়। তবে ঘটনাটা আলিমকে আশ্বস্ত করতে পারেনি। তার ধারণা যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারলে চিতাবাঘটা আবার ফিরে আসবে এবং কুকুরটাকে নিয়ে যাবে। আলিমের দুশ্চিন্তা নিজের ও তার বোনের 7টা ছেলে মেয়েকে নিয়ে, যাদের মধ্যে মাত্র 2টো বাচ্চা কেবল হামাগুড়ি দিতে শিখেছে। চিতাবাঘটা যদি অতিরিক্ত সাহসী কিংবা ক্ষুধার্ত হয়ে ওঠে তবে এটা হয়তো কোনো একটা বাচ্চাকে ধরে নিয়ে যেতে পারে। একটু পরেই একটা সাইকেলে চেপে ফরেস্ট রেঞ্জ অফিসারের আগমন ঘটল। তিনি আলিমকে জানাতে এসেছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট ম্যানেজার দিগুভামুরটা অতিক্রম করার পথে আগামী রাতটা এখানেই কাটাবেন। তারপরই তিনি অ্যান্ডারসনকে জিজ্ঞেস করলেন বাংলোয় থাকার জন্য তার কি কোনো লিখিত অনুমতি আছে। অ্যান্ডারসন যখন জানালেন তার এ ধরনের কোনো অনুমতি নেই তখন রীতিমতো হতভম্ব হয়ে পড়লেন রেঞ্জ অফিসার। অ্যান্ডারসন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি বিনা অনুমতিতে একটি সরকারি বাংলোতে অবস্থান করেছেন। অ্যান্ডারসনকে কঠোর ভাষায় তিরস্কার করে তিনি জানালেন তাকে এখনই বাংলোটা ছেড়ে যেতে হবে। আবার সেই একই সমস্যা। ভারতের বিভিন্ন জঙ্গলের ফরেস্ট বাংলোগুলোতে অসংখ্যবার তাকে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আর এ কারণে কর্তৃপক্ষের ঝামেলা এড়িয়ে শান্তিতে ক্যাম্প করার জন্য তিনি ভারতের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জমি কিনে রেখেছেন। এই মুহূর্তে হঠাৎ করেই বাংলো ছাড়তে হলে তাকে বেশ সমস্যায় পড়তে হবে চিন্তা করে অ্যান্ডারসন রেঞ্জ অফিসার সম্পর্কে অযাচিতভাবে নানা রকম প্রশংসামূলক কথা বললেন। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। রেঞ্জ অফিসার বেচারা কিছুক্ষণের মধ্যে পুরোপুরি গলে গেলেন। এক পর্যায়ে স্বীকার করলেন যে সমস্ত সিনিয়র অফিসার ট্যুরে আসেন তারা আসলেই খুব বিরক্তিকর। সত্যিকার অর্থে এইসব অফিসাররা নিজের কোনো কাজই করেন না, তাকে এবং সত্যিকার অর্থে তার সহকারীদেরকেই সমস্ত কাজ করতে হয়। আর আগামীকাল ডিভিশনাল ফরেস্ট অফিসারের দিগুভামুরটা আসবার একমাত্র উদ্দেশ্য বার্তা সংগ্রহ। তারপর তিনি তাকে জানালেন আজ রাতটা অ্যান্ডারসন অবশ্যই এখানে কাটাতে পারেন, তবে তাকে কথা দিতে হবে যে কাল দুপুরের আগে তিনি বাংলো ছেড়ে দেবেন, কারণ ওই বজ্জাত ডিএফও অনুমতি ছাড়া তাকে বাংলোতে থাকলে দেখলে সমস্যা সৃষ্টি করতে পারে। কাল দুপুরের আগেই চলে যাবেন। রেঞ্জ অফিসারকে এই বলে আশ্বস্ত করে অ্যান্ডারসন গ্রামের কোথাও থাকার মতো একটা কামরা পাওয়া যাবে কিনা তা জানতে চাইলেন, কিন্তু রেঞ্জ অফিসার এমন কোনো জায়গার হদিস দিতে পারলেন না। আলাপচারিতার এক পর্যায়ে এসে অ্যান্ডারসন তাকে জানালেন বিভিন্ন জায়গায় একই সমস্যার মুখোমুখি হওয়ায় তিনি ভারতের বহু জঙ্গলে রাত কাটানোর জন্য ছোট ছোট জায়গা কিনতে আরম্ভ করেছেন এবং এই মুহূর্তে তার এমন 20টার বেশি ক্যাম্প সাইট আছে। এই প্লট কেনার কথা শুনে রেঞ্জ অফিসার উৎফুল্ল হয়ে জানালেন তার এক বন্ধু আছে রেভিনিউ ডিপার্টমেন্টে, যার রেল লাইনের পাশে বেশ কিছু জমি আছে। তিনি যদি অনুরোধ করেন তবে নিশ্চিতভাবেই তার বন্ধু রেড্ডি অ্যান্ডারসনকে ক্যাম্প করার জন্য এক টুকরো জমি দেবে এবং এর জন্য সে কোনো পয়সাও নেবে না। 1 ঘন্টার মধ্যে তারা রেঞ্জারের সেই বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন। রেড্ডি তাদেরকে তার জমির কাছে নিয়ে আসলো।
রেড্ডি অ্যান্ডারসনকে তার সুবিধা মতো যতটুকু জায়গা প্রয়োজন বেছে নিতে বলল। অ্যান্ডারসন জমিটার এক প্রান্তে অনাবাদি ছোট্ট এক টুকরো জমি বাছাই করলেন। জমিটার পাশ দিয়েই একটা ঝর্ণা চলে গেছে। ঠিক হলো রেড্ডি নিজে জিপে করে অ্যান্ডারসনকে কাল 12 মাইল দূরের গিড্ডালুরে নিয়ে যাবে। এখানেই অ্যান্ডারসনের নামে জমিটি রেজিস্ট্রেশন করা হবে। রেড্ডি জমিটার মূল্য বাবদ কিছু নিতে অস্বীকৃতি জানালেও অ্যান্ডারসন জানালেন এটা কোনোভাবেই বৈধ হবে না, কাজেই তাকে অবশ্যই জমির মূল্য বাবদ কিছু টাকা গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত অনেক তর্কাতর্কির পর রেড্ডি জমিটার মূল্য বাবদ 30 রুপি নিতে রাজি হলো। সেদিন সন্ধ্যার ঘটনা। অ্যান্ডারসন আস্তে আস্তে পা ফেলে কয়েকদিন আগে যেখানে বাঘটা শিকার করা হয়েছে সেই ফায়ার লাইনটা থেকে রেস্ট হাউসের দিকে ফিরছেন। ফায়ার লাইনটা এক জায়গায় এসে গভীর একটা নালাতে নেমে গেছে। ঝর্ণার থেকে শুরু নালাটার প্রশস্ততা কমে এই শুকনো মৌসুমে গজখানেকে নেমে এসেছে। অপ্রশস্ত নালার দুই পাশের নরম কাদামাটিতে গভীরভাবে ফুটে আছে মাঝারি আকৃতির এক চিতাবাঘের পায়ের ছাপ। তার স্বগোত্রীয় অন্যদের মতোই পানির উপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছুক না হওয়ায় চিতাবাঘটা লাফ দিয়ে নালা অতিক্রম করেছে। অ্যান্ডারসন অনুমান করলেন আলিম যেটার কথা বলেছে এটা সেই প্রাণীটাই। বন বিভাগের বাংলোর দিকে চলে যাওয়া পায়ের ছাপটা সম্ভবত গত রাতে তৈরি, কিন্তু সামনের দিকে ঝুঁকে আরেকটু কাছ থেকে ছাপগুলো পর্যবেক্ষণ করতেই তিনি তার ভুল বুঝতে পারলেন। অ্যান্ডারসনের ধারণা মতো চিতাবাঘটা যদি গত রাত্রেই নালা অতিক্রম করে থাকে, তবে নালার দুই তীরে পানির কিনারায় জন্ম নেয়া গাঢ় সবুজ রঙের ছত্রাক চিতাবাঘটার পায়ের ছাপে এখনও এত গভীরভাবে ডেবে আছে কেন? পুরো একদিনও কি দেবে থাকা ছত্রাকগুলোর আগের অবস্থায় ফিরে আসার জন্য যথেষ্ট নয়? এর একটাই সমাধান, চিতাবাঘটা মাত্র 1 কি 2 ঘন্টা আগে নালা অতিক্রম করেছে। এখন সন্ধে 6টা বাজে, কাজেই প্রাণীটার নিঃসন্দেহে সূর্যাস্তের আগেই 4টে থেকে 5টের ভিতরে কোনো একটা সময় নালাটা অতিক্রম করেছে। রেললাইন অতিক্রম করে এটা যদি পানির ট্যাঙ্কের দিকে না গিয়ে থাকে, তবে এই মুহূর্তে বাংলোর আশেপাশের জঙ্গলেই আছে। অ্যান্ডারসন আবার বাংলোর দিকে ফিরে চললেন। বাংলোয় ফিরে সেদিন একটু তাড়াতাড়ি ডিনারে বসলেন তিনি, এবং তখনই ঘটনাটা ঘটল। ঘড়ির কাঁটা ঠিক 7:45 নির্দেশ করছে। সময়টা অ্যান্ডারসন পরিষ্কারভাবে স্মরণ করতে পারছেন, কারণ তিনি ঠিক তখনই ঘড়ি দেখেছিলেন। খাওয়া শুরুর সময় ঘড়ি দেখে শুরু করা তার অনেক দিনের পুরনো অভ্যাস। আলিমের বোনের কুকুরটা অ্যান্ডারসনের চেয়ারের উপর 2 পা তুলে দিয়ে প্লেটের অবশিষ্টাংশ পাবার আশায় এক দৃষ্টিতে অ্যান্ডারসনের দিকে তাকিয়েছিল। তিনি এক টুকরো শুকনো চাপাটি দিলেন কুকুরটাকে। নির্জনে কোথাও বসে খাবার জন্য কুকুরটা চাপাটি মুখে নিয়ে বারান্দার দিকে দৌড়ে গেল, এবং এরপরেই মৃদু একটা গর্জন শুনলেন অ্যান্ডারসন। পর মুহূর্তেই কুকুরটার তীক্ষ্ণ কণ্ঠের আর্তনাদ শোনা গেল। অ্যান্ডারসনের রাইফেলটা বেডরুমেই রয়ে গেছে, কিন্তু চিতাবাঘটার হাত থেকে কুকুরটাতে বাঁচাতে হলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। রাইফেলটা ছাড়াই তিনি বারান্দার দিকে দৌড়ে গেলেন এবং চাঁদের আলোয় টোনাকাটা কাঠামোটাকে বারান্দা থেকে লাফ দিয়ে পড়তে দেখলেন। ওটার কঠিন জলের ফাঁকে আটকে থাকা কুকুরটা তখনও মুক্তির জন্য ছটফট করছে। চিতাবাঘটাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য তিনি জোরে চিৎকার দিয়ে উঠলেন। তারপর বারান্দার একটা কাঠের চেয়ার তুলে নিয়ে ওটার দিকে ছুঁড়ে মারলেন। চেয়ারটা উড়ে গিয়ে চিতাবাঘটার গায়ের উপর পড়ল, কিন্তু এই সামান্য আঘাত ওটাকে দমাতে পারল না। কুকুরটাকে মুখে নিয়েই জঙ্গলের দিকে ঢুকে পড়ল বাঘ। অ্যান্ডারসন দৌড়ে এসে বেডরুম থেকে রাইফেলটা তুলে নিলেন। এরপর দ্রুত গুলি ভরে বাঘটা যেদিকে অদৃশ্য হয়েছে সেদিকে দৌড় দিলেন। চাঁদের আলোয় পুরো এলাকাটাকে আলোকিত হয়ে থাকায় তিনি রাইফেলটার সাথে টর্চ লাগালেন না। এতে বেশ কিছুটা সময় নষ্টও হতো।
চিতাবাঘটার হাত থেকে কুকুরটাকে বাঁচাতে চাইলে এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। কিন্তু বাংলোর মাঠ পার হয়ে তিনি জঙ্গলে পৌঁছাতেই পরিস্থিতি বদলে গেল। ঘন হয়ে জন্মানো গাছপালা ও ডালপালার ফাঁক গলে চাঁদের আলো নিচে পৌঁছতেই পারছে না। অন্ধকারের একটা চাপ যেন তাকে ঢেকে ফেলেছে। এন্ডারসন বুঝতে পারলেন এভাবে অন্ধকারে কিছুই না দেখে এগুতে থাকলে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি। কারণ ঝোপঝাড় ও লতাগুল্মের হোঁচটকে তিনি যে শব্দ করছেন তাতে চিতাবাঘটা ভয় পেয়ে তার শিকার নিয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে পারে। তাছাড়া কুকুরটাকে জীবিত উদ্ধার করার সম্ভাবনাও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কাজেই তিনি একটা গাছের গায়ে ঠেস দিয়ে বসে পড়লেন। কেন টর্চটা সঙ্গে আনলেন না এই ভেবে নিজের উপরই তার রাগ হতে লাগলো। এতে হয়তোবা কিছু সময় নষ্ট হতো, কিন্তু টর্চটা সঙ্গে থাকলে তিনি অন্তত দেখে এগুতে পারতেন। এদিকে এন্ডারসনকে তাকে অনুসরণ করতে না দেখে চিতাবাঘটা ধরে নিল তিনি বাংলোর দিকে ফিরে গেছেন। নিশ্চিন্ত মনে 10 মিনিটের মধ্যে সে খাওয়া শুরু করলো। এন্ডারসন থেকে চিতাবাঘটার দূরত্ব খুব বেশি না হওয়ায় তিনি একটু পরপরই ওটার হালকা গর্জন ও সেই সাথে মাংস ছেঁড়া ও হাড় চিবোনোর শব্দ শুনতে পাচ্ছেন। এন্ডারসন ঠিক বুঝে উঠতে পারছেন না এখন কি করবেন। চুপিসারে চিতাবাঘটার দিকে এগিয়ে যাবেন নাকি টর্চ আনতে বাংলোতে ফিরে যাবেন। আর এই দ্বিধার কারণেই তিনি শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই এন্ডারসন উঠে দাঁড়ালেন। এবার খুব সাবধানে যেন শব্দ না হয় এমনভাবে পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে শব্দ লক্ষ্য করে এগুতে থাকলেন। যতক্ষণ চিতাবাঘটার খাওয়ার শব্দ শোনা যাচ্ছে ততক্ষণ তিনি এগুচ্ছেন। আবার শব্দ থেমে গেলে এন্ডারসনও থেমে যাচ্ছেন। কারণ কোনোভাবে তিনি যদি কোনো শব্দ করে বসেন তবে চিতাবাঘের মাংস চিবোনো ও খাওয়ার শব্দের আড়ালে তার ঢাকা পড়ে যাবে। কিন্তু চিতাবাঘটা খাওয়া বন্ধ করা অবস্থায় তার দিক থেকে করা যে কোনো শব্দ তার কানে পৌঁছে যাবে। অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে এন্ডারসন যখন প্রাণীটার মাত্র 5 গজের মধ্যে চলে আসলেন ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। সেই সাথে 3 জন নিরীহ মানুষের নিয়তিও নির্ধারিত হয়ে গেল। একটা ভালুক কিংবা শূকর মাটিতে একটা গর্ত খুঁড়ছিল। অন্ধকারে দেখতে না পেয়ে এন্ডারসন গর্তটাতে পা দিয়ে ফেললেন ও হোঁচট খেয়ে সামনে পড়ে গেলেন। সাথে সাথে চিতাবাঘটাও তার উপস্থিতি টের পেয়ে গেল। এক গর্জন করে উঠে ঘন জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল সে। গর্ত দেখে উঠে পড়ে সামনে এগুতে এন্ডারসন কুকুরটার দেহটা আবিষ্কার করলেন। ঘন অন্ধকারে এটাকে একটা হালকা ছোপের মতো দেখাচ্ছে। এন্ডারসন বাংলোয় ফিরে এসে দেখলেন কুকুরের খোঁজে আলেমের পরিবারের লোকজন বাইরে বের হয়ে এসেছে। তারা এন্ডারসনেরও খোঁজ করছে। .405 রাইফেলের ব্যারেলে টর্চটা লাগিয়ে আলিমকে নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ফিরে আসলেন। চিতাবাঘটা কুকুরটার মাত্র 1/4 খেতে পেরেছে। আলিম কুকুরের দেহের অবশিষ্টাংশ নিয়ে বাংলোতে ফিরে চলল। অন্যদিকে অ্যান্ডারসন চিতাবাঘটার খোঁজে বের হলেন। সাথে টর্চ থাকায় তিনি এখন জঙ্গলে সহজেই ঘুরে বেড়াতে পারছেন। পরবর্তী 2 ঘন্টা তন্ন তন্ন করে খুঁজেও চিতাবাঘটার কোনো চিহ্নই খুঁজে পেলেন না। বরং শূকরের পালের ঘোঁত ঘোঁত শব্দ নিশ্চিত করল এটা এলাকা থেকে সরে পড়েছে। রাস্তার অন্য পাশে ও রেল সিগন্যালের পাশের রেল লাইনের চারদিকে বেশ কয়েকটা চিত্রাহরিণ ও একটা নীলগাই শান্তিতে চড়ে বেড়াচ্ছে। সব কিছুই একেবারে শান্ত। কিন্তু হঠাৎ করে অরণ্যের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল তীব্র হুইসেলের শব্দে। একটা মালগাড়ি আসছে। চিতাবাঘটাকে পাওয়া যাবে না নিশ্চিত হয়ে বাংলোতে ফিরে আসলেন অ্যান্ডারসন।
সকালে কুকুরটাকে কবর দেবার সময় মহিলা ও শিশুদের কান্নাকাটি শুনতে পেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি তার ক্যাম্প সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পরের দিন রাতের ট্রেনে অ্যান্ডারসন দিগুভামুকটা ত্যাগ করলেন। তবে যাবার আগে আলিমকে তার ব্যাঙ্গালোরের ঠিকানা ও দুটি ফেরত খাম ধরিয়ে দিলেন। কোনো সমস্যা দেখা দিলে সে যেন তাকে লিখে জানাতে পারে। চিতাবাঘটাকে না মেরেই চলে যেতে হচ্ছে বলে তার মনে কিছুটা আক্ষেপ থাকলেও ব্যাঙ্গালোর পৌঁছানোর আগেই তিনি পুরো ঘটনাটা মন থেকে ঝেড়ে ফেললেন। কিন্তু কাহিনীটি যে এখানেই শেষ হয়ে যায়নি তার প্রমাণ মিলল 4 মাস পর আলিমের চিঠিতে। তাতে বলা হয়েছে যে লং ব্রিজ এবং পানির ট্যাঙ্ক ও আউটার সিগন্যালের মাঝে একজন শ্রমিক হিংস্র কোনো প্রাণীর হাতে মারা পড়েছে। কোনো প্রাণীর পায়ের ছাপ পাওয়া না গেলেও শ্রমিকটার অর্ধভুক্ত লাশ দেখে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে খুনটার জন্য দায়ীকে তা নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছে কাজটা বাঘের, আবার কেউ বলছে ভাল্লুকের হাতে মারা গেছে, কেউ কেউ তো প্রেতের কারসাজি বলেও দাবি করল। তবে আলিমের স্থির বিশ্বাস চিতাবাঘটাই লোকটাকে মেরেছে। এন্ডারসনকে দিগুভামুকটা এসে চিতাবাঘটা মারার অনুরোধ জানিয়ে চিঠিটা শেষ করা হয়েছে। এন্ডারসন চিঠিটার জবাব দিয়ে আলিমকে জানালেন যেহেতু হত্যাকাণ্ডটা বেশ কিছুদিন আগেই সংঘটিত হয়েছে এবং কে এটা ঘটিয়েছে তা নিশ্চিত নয়, তাই তিনি এই মুহূর্তে এখানে আসা জরুরি মনে করছেন না। তবে নতুন কোনো ঘটনা ঘটলে আলিম যেন অবশ্যই তাকে লিখে জানান। 1 মাস পরে আলিমের দ্বিতীয় চিঠিটা আসলো। চিঠিতে জানানো হয়েছে পানির ট্যাঙ্কের দায়িত্বে থাকা শ্রমিকটা ডিউটির শেষ হতে হতে সন্ধে হয়ে যেত। সে এবং অন্য একজন শ্রমিক যার কাজ হলো ঠিক 6টার সময় রেলের আউটার সিগন্যালের তেলের বাতিটা জ্বালিয়ে দেওয়া, প্রতিদিন সন্ধ্যায় সিগন্যালের নিচে মিলিত হতো এবং একসাথে রেল স্টেশনে ফিরত। প্রত্যেক দিন একই সাথে ফেরবার কারণে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু চিঠিটা পাঠানোর আগের দিনে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে। এদিন দ্বিতীয় শ্রমিকটি বাতি জ্বালিয়ে লোহার সিগন্যালটার কাছে এসে তার বন্ধুকে দেখতে পেল না, অথচ প্রতিদিনই সে এখানেই তার জন্য অপেক্ষা করে। ভাবল বন্ধু ঘুমিয়ে পড়েছে, তাই সে চিৎকার করে তার নাম ধরে ডাকতে আরম্ভ করল, রাম রাম। অনেকবার নাম ধরে ডাকার পরেও কোনো জবাব না পেয়ে সে তার বন্ধুকে খুঁজতে শুরু করলো এবং পানির ট্যাঙ্কটার নিচে তাকে খুঁজে পেল। লাশটার শুধুমাত্র বুকের কাছে কিছু মাংস খাওয়া হয়েছে। সন্ধ্যা 6টা বেজে গেলেও তখনও কিছুটা আলো ছিল, আর এই আলোতে তৃতীয় শ্রমিকটা ট্যাঙ্কের উপচে পড়া পানিতে ভেজা মাটিতে চিতাবাঘের পরিষ্কার পায়ের ছাপ আবিষ্কার করল। আতঙ্কিত শ্রমিকটা পায়ের জুতো খুলে রেখে দৌড়তে শুরু করলো এবং স্টেশনে না পৌঁছানো পর্যন্ত সে থামল না। এখনই চলে আসুন, একটা মানুষকে চিতাবাঘ আমাদের মধ্যে আস্তানা গেড়েছে। জরুরি এই নিবেদনের মধ্য দিয়ে আলিম তার চিঠি শেষ করেছে। সেদিন জরুরি কয়েকটা কাজ থাকায় এন্ডারসন ঠিক করলেন আগামীকাল খুব ভোরে নিজের গাড়ি নিয়ে দিগুভামুকটায় রওনা হবেন। গাড়ি নেওয়ার দুটি কারণ, তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানো এবং গাড়িতে করে ক্যাম্প করার উপযোগী সরঞ্জামও নেওয়া যাবে। এবার তিনি আর বাংলোতে থাকার ঝুঁকি নিতে রাজি নন। সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে এসে যাওয়ার জন্য গোছগাছ শেষ করে এন্ডারসন সবে খেতে বসেছেন। এমন সময় তার বাসার বেলটা বেজে উঠল। তার চাকর থাঙ্গাভালু একটা টেলিগ্রাম নিয়ে আসলো। টেলিগ্রামটা খুলতেই তিনি একটা ধাক্কা খেলেন। এতে লেখা আছে, চিতাবাঘটা বোনের বাচ্চাকে মেরে ফেলেছে, তাড়াতাড়ি আসুন আলিম।
ভোর হবার আগেই এন্ডারসন বেরিয়ে পড়লেন। আপনার যদি কখনো দিগভামুট্টা ফরেস্ট রেঞ্জ হাউসে ভ্রমণের সুযোগ হয়, তবে বাংলোটার দক্ষিণ পূর্ব কোণে থাকা একটা ছোট্ট সমাধি আপনার চোখে পড়বে। সমাধিটার উপরে পাথরের ফলকে কেবল একটা শব্দ খোদাই করা, মিসচিফ। ব্রিটিশ শাসনামলে এক ব্রিটিশ ফরেস্ট অফিসার তার পোষা কুকুর মিসচিফকে নিয়ে দিগভামুট্টার ফরেস্ট বাংলোতে আসেন। কিন্তু একদিন হঠাৎ করেই একটা চিতাবাঘ মিসচিফকে আক্রমণ করে বসে এবং কুকুরটাকে মুখে নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়। এদিকে কুকুরটাকে নিয়ে চিতাবাঘটাকে চলে যেতে দেখে সেই ফরেস্ট অফিসার চিতাবাঘটাকে লক্ষ্য করে গুলি করেন। দুর্ভাগ্যজনকভাবে গুলিতে চিতাবাঘটার সাথে সাথে তার প্রিয় কুকুরটারও মৃত্যু হয়। কুকুরটার মৃত্যুতে প্রচণ্ড আঘাত পাওয়া অফিসার এটার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে যেখানে এটা মারা পড়েছে সেখানে এটাকে কবর দেন এবং কবরের উপরে পাথরের ফলকে ওটার নাম লিখে দেন। এন্ডারসন গাড়ি থেকে নামতেই তার জন্য অপেক্ষারত আলিম তাকে পুরো ঘটনা খুলে বলল। তার বোনের মেয়ে পিয়েরি মিসচিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা জানত এবং কুকুরটার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রত্যেক দিন সকালে সে কবরটার উপরে কিছু জংলি ফুল রেখে আসতো। কিন্তু ঘটনার দিন সকালে কোনো কারণে সে সংগ্রহ করা ফুলগুলো সমাধি পাথরের উপর রেখে যেতে ভুলে গিয়েছিল। সন্ধ্যার ঠিক পরে তার মনে পড়ল মিসচিফের জন্য রাখা ফুলগুলো সে রেখে আসতে ভুলে গেছে। চারদিকে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। এদিকে ভোরে সংগ্রহ করা ফুলগুলো ইতিমধ্যে শুকিয়ে যাচ্ছে। পিয়েরি মাকে তার ফুলের কথা জানিয়ে বলল সে এখন ফুলগুলো মিসচিফের সমাধিতে রেখে আসবে। তার মা তাকে এখন বাইরে যেতে নিষেধ করে বলল এই অন্ধকারে বাইরে বের হলে মানুষ খেকোটা তাকে আক্রমণ করতে পারে। তাছাড়া ফুলগুলো শুকিয়ে গেছে, সে বরং আগামীকাল সমাধিতে নতুন ফুল রেখে আসতে পারবে। কিন্তু মায়ের কথা বিন্দুমাত্র কর্ণপাত না করে পিয়েরি ফুলগুলো তুলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে যে সেখানে পৌঁছতে পেরেছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ পরে সমাধি পাথরের উপর ফুলগুলো খুঁজে পাওয়া যায়। কোনো ধরনের গোঙানি, চিৎকার কিংবা গর্জনের শব্দ কারো কানে আসেনি। কিন্তু মেয়েটা ফিরে এলো না। মেয়েটাকে ফিরে না আসতে দেখে আলিমের বোন চিন্তিত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ জোরে জোরে নাম ধরে ডেকেও যখন তার থেকে কোনো জবাব পাওয়া গেল না, তখন আতঙ্কিত হয়ে সে পাশের রুম থেকে আলিম ও তার দুই স্ত্রীকে ডেকে আনলো। লণ্ঠনের আলোয় পথ দেখে দেখে চারজনের দলটা ছোট কবরটার সামনে চলে আসলো এবং পাথরের উপর ফুলগুলো খুঁজে পেল। কিন্তু মেয়েটার কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই সমাধিটা থেকে কিছুটা দূরে তারা মেয়েটির গলার যে মালাটা পরা ছিল তার পুঁতিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। এগুলো যে সুতার সাথে বাঁধা ছিল সেটাও পাশেই পড়ে আছে। আরও কিছুটা এগুতেই তারা মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখতে পেল। এক মুহূর্ত দেরি না করে আলিম তার সাথে 3 মহিলাকে নিয়ে গ্রামে ফিরে আসলো। অল্প কিছুক্ষণের মধ্যে ছুরি, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বেশ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে তারা ঘটনাস্থলে ফিরে আসলো। আশেপাশের জঙ্গলে বেশ কিছুক্ষণ খুঁজেও তারা মেয়েটাকে পেল না। অবশ্য সাথে বন্দুক কিংবা রাইফেল না থাকায় তারা জঙ্গলের ভিতরে ঢুকবার সাহস পায়নি। পরের দিন সকালে তারা আবার মেয়েটার খোঁজে বের হলো। এবার তারা চিতাবাঘের পায়ের ছাপের পাশাপাশি টেনে বাচ্চাটাকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাবার চিহ্নও খুঁজে পেল। এখানে তারা বাচ্চাটার কিছু ছেঁড়া জামা কাপড়ও পরে থাকতে দেখল।
কিন্তু এর পরপরই মানুষখেকো ও মেয়েটার সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে গিয়েছে। আলিম এন্ডারসনকে রেস্ট হাউসেই থেকে যেতে অনুরোধ করল, কারণ খোলা আকাশের নিচে তাঁবুতে রাত কাটালে তিনি সহজেই মানুষখেকোটার আক্রমণের শিকার হতে পারেন। আলিম তার দুঃসাহসী ও ভয়ঙ্কর পরিকল্পনাটা এন্ডারসনের সামনে প্রকাশ করার আগ পর্যন্ত তিনি রেস্ট হাউসে থাকার প্রস্তাবটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে গেলেন। তার পরিকল্পনা অনুযায়ী এন্ডারসন যদি বাংলোর বারান্দার পিলারের আড়ালে রাইফেল নিয়ে অপেক্ষা করতে রাজি থাকেন, সে তবে টোপ হিসেবে মিসচিফ নাম করা খোদাই পাথর ফলকটার উপর বসতে চায়। সে চিতাবাঘটার উপস্থিতি টের পাবার সাথে সাথেই এন্ডারসনকে সতর্ক করে দেবেন এবং তিনি যখন টর্চ জ্বালিয়ে মানুষখেকোটার উপরে আলো ফেলবেন, এটাকে গুলি করবেন এন্ডারসন। আলিমের পরিকল্পনাটা প্রচণ্ড দুঃসাহসিক হলেও যুক্তির বিচারে একেবারেই অসম্ভব ও হাস্যকর। অনেক দেরি হয়ে যাবে, কারণ মানুষখেকোটা তার উপর ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত তার পক্ষে এটার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া অসম্ভব। আর এটা যখন তার উপর এসে পড়বে তখন অনেক দেরি হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা তা হলো আলিমের গায়ে গুলি লেগে যাবার ভয়ে এন্ডারসনের পক্ষে তখন মানুষখেকোটাকে গুলি করাও সম্ভব হবে না। এমনকি কোনোভাবে মানুষখেকোটার উপস্থিতি টের পেয়ে এটা আক্রমণের আগেই সে যদি এন্ডারসনকে সতর্ক করে দেয় তবেও কোনো লাভ হবে না, কারণ এক্ষেত্রে ওটা সামনেই আসবে না। আলিমের এই চেঁচে আত্মহত্যা করার প্রস্তাব অ্যান্ডারসন সরাসরি প্রত্যাখ্যান করলেন, তবে তিনি তার পরিকল্পনাটা পুরোপুরি বাতিল করলেন না, বরং নিজেই ভারতীয় পোশাকে সজ্জিত হয়ে টোপ হিসেবে মিসচিফের কবরের উপর বসবার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় পোশাক পরবার কারণ তাকে তার নিজস্ব পোশাকে দেখলে প্রচণ্ড চতুর ও বুদ্ধিমান প্রাণীটা সতর্ক হয়ে যাবে। এন্ডারসন আলিমকে তার পরিকল্পনার কথা জানালেন। এবার আলিমের প্রতিবাদ করার পালা, তবে তিনি তার নিজ সিদ্ধান্তে অটল থাকলেন। সূর্যাস্তের আগেই আলিমের সবচেয়ে বাজে ও ময়লা পোশাকটা গায়ে চাপিয়ে তিনি পাথরের উপর বসে পড়লেন। নিজেকে একজন সাধারণ গ্রামবাসী হিসেবে মানুষখেকোটার কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মুখে ও হাতে বেশ কিছুটা কয়লা মেখে নিয়েছেন, মাথায়ও পাগড়ির মতো পেঁচিয়েছেন একটা কাপড়। রাইফেল ও এর সাথে লাগানো টর্চটা হাতের উপর এমনভাবে রেখেছেন যেন সহজে চোখে না পড়ে। বাড়তি সতর্কতা হিসেবে উপরে কিছু পাতাও ছড়িয়ে দেয়া হয়েছে। এন্ডারসন রেস্ট হাউসের দিকে পেছন ফিরে এমনভাবে বসেছেন যেন তিন দিকের জঙ্গলেই তিনি দৃষ্টি রাখতে পারেন। সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জঙ্গল ও জঙ্গলের প্রাণীরা যাদের মুগ্ধ করে তাদের বিমোহিত হবার এটাই আদর্শ সময়। এ সময় পাখিরা তাদের সমস্ত সুর ঢেলে দিয়ে গান গাওয়া শুরু করেছে। জঙ্গলের পালা বদলের খেলায় রাতের প্রাণীরা এ সময় দিনের প্রাণীদের কাছ থেকে অরণ্যের দায়িত্বভার নিজের হাতে তুলে নেয়। অন্ধকারকে স্বাগত জানিয়ে তাদের যে সম্ভাষণ তা যেন পুরো জঙ্গলকে মাতাল করে তোলে। সূর্যাস্ত ও তারপরেই অরণ্যের এই রূপ সবসময় অ্যান্ডারসনকে মুগ্ধ করে, কিন্তু এ মুহূর্তে এদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। তার চোখ, কান ও প্রতিটি স্নায়ু সজাগ হয়ে আছে মানুষখেকোটার প্রতীক্ষায়। এখনই সময় যখন মানুষখেকোটা তৎপর হয়ে ওঠে। এখনই সে এখান থেকে পিয়েরিকে তুলে নিয়ে গিয়েছিল এবং একটা ভালো সম্ভাবনা আছে আবারও একটা সহজ শিকারের প্রত্যাশায় সে এখানে ফিরে আসবে। এ সমস্ত চিন্তাভাবনা অ্যান্ডারসনকে ক্রমেই বিপদের জন্য আরও বেশি সতর্ক করে তুলল।